গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস থেকে হিজ লাস্ট বাউ সিরিজের গল্প উইস্টেরিয়া লজ। মাপা পায়ের শব্দ সিঁড়ি বেয়ে উঠে আসছিল। পর মুহূর্তেই লম্বা গাট্টা গোট্টা গম্ভীর প্রকৃতির এক বিশিষ্ট ভদ্রলোক প্রবেশ করলেন শার্লক হোমসের বেকার স্ট্রিটের ঘরটিতে। ডক্টর ওয়াটসন আর মিস্টার হোমস এতক্ষণ এই ভদ্রলোকটির বিষয়ে আলোচনা করছিলেন। ভদ্রলোক এসে বসতে না বসতেই সরাসরি তিনি কাজের কথা তুললেন। বললেন, মিস্টার হোমস, এক অত্যন্ত আশ্চর্য ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জীবনে আমি কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি। অত্যন্ত অপমানকর, সম্পূর্ণ অর্থহীন এই পরিস্থিতির সমাধান চাই। দারুণ ক্রোধে তিনি ফুলে ফুলে উঠতে লাগলেন। মিস্টার হোমস তার আসার কারণ জিজ্ঞাসা করতেই ভদ্রলোক বললেন, ব্যাপারটা এমন নয় যে পুলিশের সাহায্য নেওয়া যায়, অথচ শুনলে আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে ব্যাপারটাকে ঠিক ওখানেই ছেড়ে দেওয়া চলে না। হোমস জিজ্ঞাসা করলেন, কেন? আপনি সঙ্গে সঙ্গে আসেননি? এখন 1:45, অথচ টেলিগ্রামটা পাঠিয়েছিলেন আপনি ঠিক বেলা 1টায়। কিন্তু আপনার সাজসজ্জার দিকে একবার মাত্র তাকালেই আর সন্দেহ থাকে না যে ঘটনাটা ঘটেছে যখন আপনি ঘুম থেকে উঠেছেন তখনই। মক্কেল ভদ্রলোক এ কথায় একবার এলোমেলো চুলে হাত বুলিয়ে নিয়ে বললেন, ঠিক বলেছেন মিস্টার হোমস, ওদিকে দৃষ্টি দেবার কথা একবারও মনে হয়নি। আপনার কাছে আসবার আগে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। বাড়ির দালালদের কাছে গিয়েছিলাম। সেখানে শুনলাম মিস্টার গার্সিয়ার ভাড়া ঠিকমতো দেওয়া আছে এবং উইস্টেরিয়া লজে সব কিছু ঠিকভাবেই চলছে। যাই হোক, আপনি ব্যাপারটা দয়া করে শুনুন, তারপর নিশ্চয় স্বীকার করবেন যে এভাবে বেরিয়ে পড়াটা হয়তো একেবারে ক্ষমার অযোগ্য নয়। হঠাৎ বাইরে একটা তাড়াহুড়োর শব্দ শোনা গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই মিসেস হাডসন 2জন পুলিশ কর্মচারীকে সঙ্গে করে ঘরে ঢুকলেন। একজন হোমসদের অতি পরিচিত স্কটল্যান্ডের ইয়ার্ডের ইন্সপেক্টর গ্রেগসন, অত্যন্ত উৎসাহী, সাহসী ও সীমিতভাবে করিতকর্মাই বলা যেতে পারে। সঙ্গী ইন্সপেক্টর মিস্টার বেইনস এর সঙ্গে হোমসের পরিচয় করিয়ে দিলেন। তারপর বললেন, আমরা একসঙ্গে শিকারের সন্ধানে বেরিয়েছি মিস্টার হোমস, এবং খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি। তারপর বুলডগের দৃষ্টিতে হোমসের মক্কেলটির দিকে তাকিয়ে বললেন, আপনি তো লির পপহ্যাম হাউসের মিস্টার জন স্টেট অ্যাকলেস। মক্কেল ভদ্রলোকটি বললেন, হ্যাঁ। গ্রেগসন বললেন, সারাটা সকাল আপনার পিছু পিছু ঘুরছি। হোমস বললেন, টেলিগ্রামটা থেকে নিশ্চয়ই আপনারা ওর পাত্তা পেয়েছেন। গ্রেগসন বললেন, হ্যাঁ মিস্টার হোমস, আপনি ঠিকই ধরেছেন। চেয়ারিং ক্রস পোস্ট অফিসে আমরা সূত্র পাই, তাই ধরে এখানে এসে পৌঁছেছি। মক্কেল ভদ্রলোকটি বললেন, কিন্তু আপনারা কেন আমার পিছু নিয়েছেন তা জানতে পারি কি? মিস্টার গ্রেগসন বললেন, গতরাতে এশারের কাছাকাছি উইস্টেরিয়া লজের মিস্টার অ্যালসিয়াস গার্সিয়ার মৃত্যু কি কি ঘটনা পরম্পরায় ঘটেছে সে বিষয়ে আপনার বিবৃতি আশা করছি। বিস্ফারিত চোখে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ভদ্রলোক। বিস্ময় বিমূঢ় মুখ পাণ্ডুবর্ণ হয়ে গেল। বললেন, কি বললেন? মারা গেছেন? মারা গেছেন তিনি? ইন্সপেক্টর মিস্টার বেইনস বললেন, আগে হ্যাঁ, তাকে খুন করা হয়েছে। মৃতের পকেটে আপনার লেখা একটা চিঠি পাওয়া গেছে, যা থেকে আমরা জানতে পারি যে গত রাতটা আপনি ওর ওখানেই কাটাবেন স্থির করেছিলেন। মিস্টার জন স্টেট অ্যাকলেস বললেন, হ্যাঁ, তা করেছিলাম বটে। তাই নাকি? এই বলে গ্রেগসন তার পুলিশি নোটবুকটা বার করলেন। শার্লক হোমস বললেন, দাঁড়াও গ্রেগসন, তুমি তো একটা সোজাসুজি বিবৃতি চাও, তাই না? হ্যাঁ, এবং আমার কর্তব্য হলো মিস্টার স্টেট অ্যাকলেসকে সাবধান করে দেওয়া যে তার এই বিবৃতি তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে ব্যবহার করা না যেতে পারে।
হোমস বললেন, মিস্টার একলেস তেমনই একটা বিবৃতি দিতে যাচ্ছিলেন যখন তোমরা এলে। একটু ব্র্যান্ডি আর সোডা খেলে বোধহয় ওর ভালোই হবে এখন। আচ্ছা মিস্টার একলেস, আপনি নিশ্চিন্ত বলুন, যেমনটি এরা না থাকলে যেভাবে বলতেন। নিন, একটু ব্র্যান্ডি খান, দেখবেন ভালো লাগবে। মক্কেল ভদ্রলোক মানে মিস্টার একলেস ব্র্যান্ডি খেয়ে নিয়ে চাঙ্গা হয়ে বলতে শুরু করলেন। প্রথমেই বললেন, আমি চিরকুমার এবং মিশুকে বলে আমার বন্ধুবান্ধবের সংখ্যা অনেক। একটু থেমে গিয়ে বললেন, আমার অনেক বন্ধুর মধ্যে মিস্টার মেলভিল নামে এক অবসরপ্রাপ্ত ভদ্রলোকও রয়েছেন। সে মদের ব্যবসা করে, থাকেন কেনসিংটনের অ্যাডমিরাল মেনশনে। তার বাড়িতেই কয়েক সপ্তাহ আগে গার্সিয়া নামে এক যুবকের সঙ্গে আলাপ হয়। ক্রমশ এই তরুণটির সঙ্গে আমার রীতিমতো বন্ধুত্বই গড়ে উঠেছিল। প্রথম থেকেই যেন ওরা আমাকে ভালো লেগে যায় এবং আলাপের 2 দিনের মধ্যেই তিনি লিতে আমার সঙ্গে দেখা করতে আসেন। এইভাবে ঘনিষ্ঠ হতে হতে শেষ পর্যন্ত তিনি আমায় নিমন্ত্রণ করেন তার বাড়ি ভিস্টেরিয়া লজে। এটি হলো এশার আর অক্সকাটের মাঝামাঝি। সেই নিমন্ত্রণ রক্ষার জন্যই কাল সন্ধ্যায় আমি সেখানে গিয়েছিলাম। প্রথম দিনই তিনি তার হাড়ির খবর বলেছিলেন। তারই দেশের একজন বিশ্বস্ত ভৃত্যের সঙ্গে বাস করছিলেন তিনি। সমস্ত কাজই সে করত। লোকটি ইংরেজি বলতে পারত আর ছিল একজন ভালো রাঁধুনি। লোকটি দোআঁশলা। দেশ ভ্রমণের সময় তিনি তাকে পেয়েছিলেন। চমৎকার ডিনারের ব্যবস্থা করতে পারত সে। মনে পড়ে উনি বলেছিলেন ওর গৃহস্থালী অতি অদ্ভুত। যদিও অবশ্য আসলে আমি লক্ষ্য করেছিলাম যতটা বলেছিলেন তার থেকে অনেক বেশি অদ্ভুত তা। এশার থেকে মাইল 2 দক্ষিণে একটা ঘোড়ার গাড়ি করে গেলাম তার বাড়ি। বাড়িটা যেমন পুরনো তেমনি জীর্ণ। দাগ ধরা দরজার কাছে ঘাস গজানো রাস্তায় এসে যখন গাড়িটা দাঁড়ালো, মনে হলো যাকে এত অল্প চিনি তার কাছে এভাবে না এলেই বোধহয় ভালো ছিল। যাত্রা হোক। তিনি নিজেই দরজা খুলে আমাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন। এক গোমরা মুখ কালচে রঙের ভৃত্যের জিম্মায় আমাকে দিয়ে দিলেন, আর সে আমার ব্যাগটা হাতে নিয়ে পথ দেখিয়ে আমাকে শয়নকক্ষে নিয়ে গেল। সর্বত্র যেন একটা বিষাদের ভাব। ডিনারের সময় বেশ কথাবার্তা হলো বটে, কিন্তু গৃহস্বামী মনোরম আবহাওয়া সৃষ্টির চেষ্টা করলেও মনে হলো যেন তার সব এলোমেলো হয়ে যাচ্ছে। কথাবার্তাও তার কেমন যেন অসংলগ্ন মনে হলো। তিনি ক্রমাগত টেবিলে আঙ্গুল ঠুকছেন আর নখ খুঁড়ছেন। একটা নার্ভাস আর অস্থিরতার ভাব ফুটে উঠেছিল তার সারা শরীরে। ডিনারের রান্না বা পরিবেশন কোনোটাই ভালো হলো না এবং গোমরামুখ ভৃত্যটির উপস্থিতি যেন আরও অস্বাচ্ছন্দ্যের সৃষ্টি করল। বলতে কি, সেদিন সন্ধ্যায় অনেকবার আমার ইচ্ছে হয়েছিল কোনো একটা ছুতো করে লিতে ফিরে যাই। একটা কথা আমার মনে পড়ছে যা আপনাদের তদন্তে সাহায্য করতে পারে, যদিও সেটা তখন আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। ডিনার যখন শেষ হয়ে এসেছে, ভৃত্যটি এসে একটা চিরকুট গৃহস্বামীর হাতে দিল। লক্ষ্য করলাম সেটা পড়ে ভদ্রলোক আরও অস্থির হয়ে উঠলেন। কথাবার্তা চালানোর আর কোনো চেষ্টাই করলেন না। নিজের চিন্তায় ডুবে কেবল সিগারেটের পর সিগারেট টেনে চললেন, কিন্তু তবুও তিনি চিঠিটার কোনো উল্লেখই করলেন না। রাত 11টা নাগাদ আমি যখন শুয়ে পড়েছিলাম, কিছুক্ষণ পরে তিনি আমার দরজা দিয়ে উকি মারলেন। জিজ্ঞাসা করলেন আমি ঘন্টা বাজিয়েছিলাম কিনা। আমি বললাম, কই না তো। তখন তিনি বললেন, রাত প্রায় 1টা, আর মাফ চাইলেন এত রাতে আমাকে বিরক্ত করার জন্যে। ঘুম যখন ভাঙল তখন সূর্যের আলো জানালা দিয়ে আমার ঘরে ঢুকেছে। হাত ঘড়িতে দেখলাম বেলা প্রায় 9টা। লাফিয়ে বিছানা ছেড়ে উঠে ভৃত্যের জন্যে ঘন্টা বাজালাম, কিন্তু কেউ সাড়া দিল না। তাছাড়া আমি তাকে কাল রাতে বিশেষ করে বলে দিয়েছিলাম যেন 8টার সময় আমাকে ডেকে দেওয়া হয়। তাই অমন একটা ভুলের জন্য অত্যন্ত বিস্মিত হলাম
আবার ঘন্টা বাজালাম, তবু কোনো সাড়া শব্দ পেলাম না। মনে হলো নিশ্চয়ই ঘন্টাটা খারাপ। তখন আমি জামা কাপড়গুলো কোনো রকমে তুলে নিয়ে অত্যন্ত বদমেজাজে নিচে নেমে এলাম একটু গরম জলের জন্যে। কোথাও কাউকে দেখতে না পেয়ে আশ্চর্য হয়ে গেলাম। হলে গিয়ে চিৎকার করে ডাকলাম, তাতেও কোনো উত্তর নেই। তখন আমি এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু কোথাও জনমানবের চিহ্ন নেই। গতরাতে গৃহস্বামী তার শয়নকক্ষটা আমাকে দেখিয়েছিলেন। সেখানে গিয়ে দরজায় শব্দ করলাম, ঘরে কেউ নেই এবং বিছানায় শয়নেরও কোনো চিহ্ন নেই। মনে হলো সকলের সঙ্গে তিনিও বাড়ি ছেড়ে চলে গেছেন। বিদেশি গৃহস্বামী, বিদেশি ভৃত্য, বিদেশি রাঁধুনি সব উধাও। উইস্টেরিয়া লজে আমার কাহিনীর এখানেই শেষ। হাতে হাত ঘষতে ঘষতে মুচকি হেসে হোমস বললেন, যা দেখছি তাতে আপনার এই অভিজ্ঞতা অত্যন্ত অসাধারণ বলেই মনে হচ্ছে। আচ্ছা, তারপর কি করলেন আপনি? ভদ্রলোক পুনরায় বলতে শুরু করলেন, আমি তো সাংঘাতিক রেগে গেলাম। প্রথমটায় মনে হয়েছিল একটা ইতর রসিকতা। জিনিসপত্র ব্যাগে ভরে আমি দড়াম করে দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম অ্যালান ব্রাদার্সের ওখানে, গ্রামের বাড়ির দালাল হিসেবে যারা প্রধান, এবং শুনলাম যে বাড়িটা তাদের কাছ থেকেই ভাড়া নেওয়া হয়েছে। তখন আমার মনে হলো, তাহলে এতটা কাণ্ড কেবলমাত্র আমার বোকা বানাবার জন্যই নয়, নিশ্চয়ই ভাড়াটা ফাঁকি দেওয়াটাই ছিল আসল উদ্দেশ্য। কিন্তু সে ধারণাটাও টিকল না, কারণ কথাটা তুললে ওরা আমাকে জানালেন যে ভাড়াটা অগ্রিমই দেওয়া আছে। তখন শহরে গিয়ে স্পেনীয় দূতাবাসে গিয়ে খোঁজ করলাম, কিন্তু সেখানে দেখলাম কেউই তাকে চেনে না। সেখান থেকে গেলাম মেলভিলের ওখানে, যার বাড়িতে ওর সঙ্গে আমার আলাপ হয়, কিন্তু দেখা গেল তিনি তাকে আমার চেয়েও কম চেনেন। আর শেষ পর্যন্ত, মিস্টার হোমস, টেলিগ্রামের উত্তর পেয়ে আমি আপনার কাছে আসি, কারণ শুনেছিলাম মানুষ অসুবিধায় পড়লে আপনি তাদের সাহায্য করে থাকেন। কিন্তু ইন্সপেক্টর, আপনি বলছেন যে সে আমার এই বিবৃতি নথিভুক্ত হতে পারে, এবং এও শুনলাম যে এক অত্যন্ত বিয়োগান্তক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিশ্চিত জানবেন যে আমি যা বললাম এই সবই নিছক সত্য, এবং এই ভদ্রলোকের পরিণতি সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না, এবং এই বিষয়ে আমি আদালতে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত। অত্যন্ত বিনীতভাবে গ্রেগসন বললেন, আমার আর কোনো সন্দেহই নেই। আমি স্বীকার করছি যে আমরা যেটুকু জেনেছি তার সঙ্গে আপনার এই বিবৃতির প্রচুর মিল আছে। যেমন ধরুন, ডিনারের সময় যে চিঠিটা এসেছিল, সেটার কি হয়েছিল লক্ষ্য করেছেন কি? হ্যাঁ, গার্সিয়া সেটা পাকিয়ে আগুনে ফেলে দিয়েছিলেন, মিস্টার একলেস বললেন। আপনি কি বলেন মিস্টার বেন্স? গ্রাম্য গোয়েন্দা ভদ্রলোকটি লাল মুখ, মোটাসোটা, শক্ত সমর্থ এবং নির্বোধী মনে হতে পারত যদি গালের ভাঁজ আর ভ্রুর আড়ালে লুকিয়ে থাকা অত্যন্ত উজ্জ্বল দুটি চোখ না থাকত। হঠাৎ হেসে তিনি একটা ভাঁজ করা রংচটা কাগজ পকেট থেকে বার করলেন। বললেন, মিস্টার হোমস, এটা ছোড়বার সময় একটু বেশি জোরে ছোড়া হয়েছিল। আগুনের পেছন থেকে আমি এটা কুড়িয়ে পেয়েছি। সপ্রশংস ভঙ্গিতে হোমস মন্তব্য করলেন, এমন একটা টুকরো কাগজও যখন কুড়িয়েছেন, তখন বুঝতে হবে বাড়িটা ভালো করেই আপনি খুঁজেছেন। মিস্টার বেন্স বললেন, হ্যাঁ, তা ঠিক, আমার অভ্যাসই তাই। গ্রেগসন ঘাড় নেড়ে সম্মতি জানালেন। বললেন, সাধারণ ক্রিমলেড কাগজে লেখা, কাগজে জলের ছাপ নেই, ছোট কাঁচি দিয়ে দুবার কেটে নেওয়া, 3 বার ভাঁজ করা, ও লাল গালা দিয়ে উপবৃত্তাকার কোনো ধ্যাবড়া বস্তুর সাহায্যে তাড়াহুড়ো করে সিলমোহর করা। ঠিকানাটায় উইস্টেরিয়া লজ এর মিস্টার গার্সিয়ার নাম চিঠিতে লেখা আছে। আমাদের নিজেদের রং, সবুজ আর সাদা, সবুজে খোলা, সাদায় বন্ধ। প্রধান সিঁড়ি, প্রধান বারান্দা, ডান দিকে 7ম, সবুজ ঢাকনা, খুব তাড়াতাড়ি, ডি।
সরু নিব দিয়ে কোনো স্ত্রীলোকের হাতে লেখা, কিন্তু ঠিকানাটা লেখা অন্য কলমে বা অন্য কারো হাতে। ওর থেকে বেশি মোটা আর স্পষ্ট এই যে দেখুন। লেখাটার দিকে তাকিয়ে হোমস বললেন, অত্যন্ত উল্লেখযোগ্য, সন্দেহ নেই। এটা পরীক্ষা করার সময় যেভাবে খুঁটিনাটিগুলো লক্ষ্য করেছেন, সেজন্য আপনার তারিফ না করে পারছি না মিস্টার বেন্স। অবশ্য আরও দুটি খুঁটিনাটি বিষয় হয়তো ওই সঙ্গে যোগ করা যেতে পারে, যেমন উপবৃত্তাকার সিলমোহরটি নিশ্চয়ই কোনো সাধারণ জামার হাতার বোতাম, আর কাঁচিটা হলো নখ কাটার বাঁকানো কাঁচি। চিঠিটার দুই ধারে একটুখানি করে কাটা হয়েছে বটে, কিন্তু তাহলেও তো দুটোতেই ঈষৎ বাঁকা ভাবটা পরিষ্কার দেখা যাচ্ছে। মিস্টার বেন্স হেসে উঠলেন, ঠোঁট চেপে বললেন, ভেবেছিলাম যা কিছু দেখবার সব একেবারে নিংড়ে নিয়েছি, কিন্তু এখন আপনার কথায় মনে হচ্ছে কিছু বাকি ছিল। মনে হচ্ছে ব্যাপারটা নারী ঘটিত। গ্রেগসন বললেন, গার্সিয়ার মৃতদেহ তার বাড়ি থেকে মাইলখানেক দূরে অক্সফোর্ড কমনে পাওয়া গেছে। বালির বস্তা বা ওই ধরনের কোনো গুরুভার বস্তুর আঘাতে মাথাটা একেবারে গুঁড়ো করে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় প্রথমে তাকে পেছন থেকে আঘাত করে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মারা যাওয়ার অনেক পরেও আততায়ী তাকে আঘাত করে চলেছিল। আঘাত করেছিল প্রচণ্ড ক্রোধের বশে। কোনো পায়ের ছাপ বা অন্য কোনো চিহ্ন আততায়ী রেখে যায়নি। মিস্টার স্কেট একলেস বললেন, আমার ব্যাপারে ঘটনাটা যেমন দুঃখের তেমনি ভয়ঙ্করও বটে। গৃহকর্তার এইভাবে নৈশ অভিযানে বেরোনো এবং তার ফলে এমন মর্মান্তিকভাবে মারা পড়ার ব্যাপারে আর কী বা করার আছে? আচ্ছা, এই ঘটনার সঙ্গে আমি জড়িত হচ্ছি কিভাবে? ইন্সপেক্টর বেন্স বললেন, আপনার চিঠির মৃতের পকেটে পাওয়া গেছে, আর সেটাতে লেখা আছে সেই রাতটা আপনি ওর ওখানেই কাটাবেন। চিঠিটার নাম থেকেই আমরা মৃতের নাম ঠিকানা পাই। আর আজ বেলা 9টার পর তার বাড়িতে আপনাকে বা অন্য কাউকে দেখতে না পেয়ে লন্ডনে মিস্টার গ্রেগসনকে টেলিগ্রাম করিয়ে আপনাকে পাকড়াও করার জন্যে, আর সেই অবসরে উইস্টেরিয়া লজখানা তল্লাশ করি। উঠে দাঁড়ালেন গ্রেগসন, বললেন, ব্যাপারটা অফিসের নিয়ম অনুযায়ী এগোনোই ভালো। মিস্টার একলেস, চলুন আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে চলুন, আপনার বক্তব্য লিখে জানাবেন। মিস্টার হোমস, আপনাকে ছাড়ছি না, মিস্টার একলেস বললেন। সত্য উদ্ঘাটনের জন্য দরকার হলে কোনো রকমের কষ্ট বা খরচ করতে ইতস্তত করবেন না। হোমস গ্রাম্য গোয়েন্দাটির দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে একসঙ্গে কাজ করলে আপত্তি নেই তো? মিস্টার বেন্স বললেন, আগে না, বরং বিশেষ সম্মানিত বোধ করব। হোমস বললেন, লক্ষ্য করেছি আপনি প্রচুর তৎপরতার সঙ্গে কাজে লেগেছেন। এমন কোনো সূত্র কি পেয়েছেন যাতে করে মৃত্যুর সঠিক সময়টা নির্ণয় করা যেতে পারে? মিস্টার বেন্স বললেন, রাত 1টা থেকে আমরা সেখানে ছিলাম, আর তার মধ্যেই বৃষ্টি হয়েছিল। সুতরাং ধরা যেতে পারে বৃষ্টি শুরু হবার আগেই তার মৃত্যু হয়ে থাকবে। মিস্টার একলেস বললেন, অসম্ভব, তার গলার আওয়াজ তো ভুল হবার নয়। আমি শপথ করে বলতে পারি যে ঠিক ওই সময়েই তিনি আমার শয়নকক্ষে এসে আমার সঙ্গে কথা বলেছিলেন। হাসতে হাসতে হোমস বললেন, অত্যন্ত উল্লেখযোগ্য খবর, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু তাই বলে যে অসম্ভব তা মোটেই নয়। গ্রেগসন জিজ্ঞাসা করলেন, মিস্টার হোমস, আপনি কোনো সূত্র পেয়েছেন নাকি? হোমস মন্তব্য করলেন, আপাত দৃষ্টিতে তো মামলাটা খুব জটিল বলে মনে হচ্ছে না, যদিও খানিকটা নতুনত্ব কিছু কৌতূহলের খোরাক আছে এতে। আর কিছু খবর না পেলে কোনো সম্পূর্ণ বিবরণ দেওয়া যাচ্ছে না। ভালো কথা মিস্টার বেন্স, বাড়িটাতে খানা তল্লাশি করে এই চিঠিটা ছাড়া আর উল্লেখযোগ্য কিছু পেয়েছেন? মিস্টার বেন্স একাগ্র দৃষ্টিতে হোমসের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, 2-1টা জিনিস উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে। থানার কাজটা সেরে আসি, তখন আপনাকে সব বলছি। আর
আপনার মতামত শোনা যাবে তখন। ঘণ্টাটা বাজিয়ে মিস্টার হোমস বললেন, এরা চলে যাবেন, এদের নিয়ে যাও, আর ভৃত্যটিকে দিয়ে টেলিগ্রাম করতে পাঠাও। উত্তরের জন্য 5 শিলিং দিয়ে দেবে। অতিথিরা চলে গেলে সবাই চুপচাপ। হোমস একের পর এক পাইপ টানতে লাগলেন। তার ভ্রু দুটি উৎসুক চোখের কাছে নেমে এসেছে, মাথা অভ্যাস মতো সামনে ঝোঁকানো। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, কেমন বুঝছো বলো ওয়াটসন? স্কেট এক্লেসের এই রহস্যের মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, ওয়াটসন মন্তব্য করলেন। আর এই খুনটার ব্যাপারে মনে হচ্ছে তার সঙ্গদের নিরুদ্দেশ হওয়াটা চিন্তা করলে বুঝতে হবে যে তারাও কোনো না কোনোভাবে মৃত্যুর সঙ্গে জড়িত এবং ধরা পড়ার ভয়েই পালিয়েছে। হোমস বললেন, সেটা হয়তো সম্ভব, কিন্তু তাহলে ধরে নিতে হবে যে তার 2 ভৃত্য ছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং ঠিক সেই রাতেই তাকে হত্যা করলো যেদিন বাড়িতে অতিথি রয়েছে, অথচ সেই সপ্তাহের অন্য যে কোনো দিনই তারা ইচ্ছে করলেই তাকে হত্যা করতে পারত। ওয়াটসন বললেন, তাহলে তারা পালালো কেন? ঠিক। হোমস বললেন, কেন? এই একটা সমস্যা। আর বড় সমস্যা হলো আমাদের মক্কেল মিস্টার স্কেট এক্লেসের অদ্ভুত অভিজ্ঞতা। কিন্তু ওয়াটসন, এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র স্থাপন করা কি মানুষের পক্ষে অসম্ভব? এবং সেই সঙ্গে সেই রহস্যময় চিরকুটটার যদি কোনো সম্বন্ধ নির্ণয় করা যায়, তাহলে নিশ্চয়ই সেটাকে অন্য প্রকল্প হিসেবে ধরে এগোনো যেতে পারে, এবং যদি পরবর্তী ঘটনাগুলো এর সঙ্গে মিলে যায়, তাহলে হয়তো দেখা যাবে এই প্রকল্পই শেষ পর্যন্ত প্রমাণে পর্যবসিত হয়েছে। প্রথমেই ধরো, স্পেনীয় তরুণটির সঙ্গে মিস্টার স্কেট এক্লেসের ঘনিষ্ঠতা কেমন আশ্চর্য তেমনি আকস্মিক। এ বিষয়ে আগ্রহী ছিলেন তরুণটি। প্রথম দর্শনের পরের দিনে তিনি লন্ডনের অপর প্রান্তে গিয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করেন এবং সেই থেকেই তার সঙ্গে ঘনিষ্ঠ থাকেন যতদিন না এশারে আসছেন। আচ্ছা, এক্লেসের সঙ্গে তার কি দরকার থাকতে পারে? কি দেখে গার্সিয়া অত লোকের মধ্যে তাকেই বেছে নিলেন? ভদ্রলোকের মধ্যে তো আকর্ষণ শক্তি কিছুই দেখলাম না। তবে কি কোনো বিশেষ গুণের অধিকারী তিনি? আমি বলবো হ্যাঁ। অভিজাত ব্রিটেন বলতে যা বোঝায় তিনি হলেন ঠিক তাই। সাক্ষী হিসেবে বিশ্বাস উৎপাদনে বিশেষ উপযোগী। দেখলে তো, যত অসাধারণই হোক, এই ইন্সপেক্টরের কেউই তার বিবৃতিতে অবিশ্বাসের কথা উল্লেখ করল না। দ্বিতীয়ত, যদি ধরে নেওয়া যায় উইস্টেরিয়া লজের বাসিন্দারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আর যদি ধরে নেওয়া যায় আক্রমণটা, সেটা যাই হোক, হবার কথা ধরো রাত 1টার আগে। ঘড়িতে কায়দা করে এক্লেসকে জানান যে রাত 1টা, আসলে তখন রাত 12টার বেশি নয়। অর্থাৎ যদি গার্সিয়া কোনো কাজ সেরে যে সময়টার কথা উল্লেখ করেছেন তার মধ্যে ফিরে আসেন, তাহলে খাসা জবাবদিহি তৈরি হয়ে রইল। এতে সন্দেহাতীত ইংরেজ ভদ্রলোক স্বেচ্ছায় যে কোনো আদালতে গিয়ে শপথ করে সাক্ষ্য দিতেন যে গার্সিয়া সেই সময় পর্যন্তই বাড়িতেই ছিলেন। যে কোনো মহাবিপদই এভাবে এড়ানো সম্ভব হতে পারত। ওয়াটসন বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই হতো। সমস্ত তথ্য আমি এখনো পাইনি, তবে মনে হয় না সেজন্যে খুব একটা অসুবিধা হবে। কিন্তু তা হলেও ঘটনাগুলো সংগ্রহ করার আগে তা নিয়ে আলোচনা করা ভুল। কারণ দেখবে, সেক্ষেত্রে নিজের অজ্ঞাতসারেই তুমি তোমার আন্দাজের সঙ্গে মেলাবার জন্য ঘটনাগুলো ঘোরাতে থাকছ। আর চিরকুটটা লক্ষ্য করেছ তো? আমাদের রং সবুজ আর সাদা, মনে হয় রেস সংক্রান্ত কিছু। আবার সবুজ খোলা, সাদায় বন্ধ, বোঝাই যাচ্ছে এটা একটা সংকেত। প্রধান সিঁড়ি, প্রথম বারান্দা, ডান দিকের সপ্তমটা, সবুজ ঢাকা। এ হলো একটা কাজের ভার দেওয়া। হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে স্ত্রীর উপর কোনো স্বামীর ঈর্ষাই এসবের পেছনে আছে। কাজটা নিশ্চয় বিপদের সম্ভাবনা ছিল, নতুবা তাড়াতাড়ি করতে বলতো না। আর ডি হলো কোনো নির্দেশিকা। লোকটি যখন স্পেন দেশীয়, তখন মনে হচ্ছে ডি হয়তো ডোলোসের কথাটার আদ্যক্ষর।
স্পেনীয় স্ত্রীলোকদের সাধারণত নাম একটা। ওয়াটসন একদমে বলে গেলেন। বাহ, ওয়াটসন, বেশ। হোমস বললেন, কিন্তু এ একেবারেই গ্রহণযোগ্য নয়। কোনো স্পেনীয় ব্যক্তি কোনো স্পেনীয়কে লিখলে স্পেনীয় ভাষাতেই লিখে থাকে। এর লেখক অবশ্যই ইংল্যান্ডের লোক। যাই হোক, যতক্ষণ না এই চমৎকার ইন্সপেক্টরটি ফিরে আসছেন ততক্ষণ ধৈর্য না ধরে উপায় নেই। মিস্টার বেন্স ফিরে আসার আগেই হোমসের টেলিগ্রামের উত্তর এসে গেল। হোমস সেটা পড়ে পকেটে রেখে দিতে যাচ্ছিলেন, এমন সময় চকিতের জন্যে আমার উৎসুক মুখ তার চোখে পড়ল। হাসতে হাসতে তিনি সেটা ওয়াটসনের দিকে ছুড়ে দিলেন। টেলিগ্রামটায় লেখা ছিল কয়েকটা নাম আর ঠিকানা। ডিঙ্গল এর লর্ড হ্যারিংবি, অক্সফোর্ড টাওয়ার স্যার জর্জ ফোলিওট, JP পার্ডি প্লেস এর মিস্টার হাইন্স, ফর্টন ওল্ড হল এর মিস্টার জেমস বেকার উইলিয়ামস, হাইগেবলের মিস্টার বেনিস। বেশ গোছালো মানুষ, নিশ্চয়ই সুপরিকল্পিত কোনো পরিকল্পনা মতো এগোচ্ছেন। ওয়াটসন বললেন, ঠিক বুঝলাম না। হোমস বললেন, আচ্ছা, গার্সিয়া ডিমারে বসে যে চিরকুটটা পান সেটা যে কোনো জায়গায় যে কোনো কাজের নির্দেশ। এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি, কেমন? আচ্ছা, এর নির্দেশ যদি ঠিক হয় এবং সেই নির্দেশ অনুযায়ী যদি তাকে প্রধান সিঁড়ি পার হয়ে বারান্দার 7 নম্বর দরজায় যেতে হয়, তাহলে বাড়িটা যে মস্ত বড় এটা মানতে হবে। এবং এটাও পরিষ্কার যে বাড়িটা অক্সফোর্ড থেকে 2-1 মাইলের দূরে নয়, কারণ আমার হিসেব মতো গার্সিয়া এই হিসেব করেই সেদিকে চলেছিলেন যে অ্যালিবাইয়ের সুযোগ নেবার জন্যে রাত 1টার আগেই ফিরতে পারবেন। এখন অক্সফোর্ডের কাছাকাছি অমন বড় বাড়ি নিশ্চয়ই খুব বেশি হবে না। তাই আমি স্থানীয় এজেন্টদের কাছে টেলিগ্রাম পাঠালাম সেই রকম সব বাড়ির একটা তালিকা পাঠাতে। স্যারের ছিমছাম গ্রাম অক্সফোর্ডে প্রায় 6টা নাগাদ হোমসরা পৌঁছলেন। সঙ্গে ছিলেন মিস্টার বেন্স, এবং যথা সময়ে মিস্টার বেন্সের সঙ্গে উইস্টেরিয়া লজে হোমসরা এসে পৌঁছলেন। সেখানে একজন কনস্টেবলকে পাহারায় রেখে দিয়েছিলেন বেন্স। জানালার কাছে শব্দ করতে কনস্টেবল ওয়াল্টাস হাস হাস করতে করতে দরজাটা খুলে দিল। তার মুখে ভয়ের ছায়া। মিস্টার বেন্স জিজ্ঞাসা করলেন, কি হলো? আজ এ পর্যন্তই। পড়ছিলাম শার্লক হোমস থেকে উইস্টেরিয়া লজ গল্পের আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।